হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্লোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা এখন বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্ভুক্ত অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 থেকে জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ডস এই চ্যাপ্টার থেকে ক্লাস করছি। এই চ্যাপ্টার থেকে কিন্তু রিসেন্ট ইয়ারে রিপিটিটিভভাবে কোয়েশ্চেন হচ্ছে। আমরা আজকে এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় ক্লাস করব। আজকের ক্লাসে আমরা 2017 সালে প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। গতদিনকে যে ক্লাসটা আপলোড করেছিলাম সেই ক্লাসে আমরা 2013, 2015 এবং 2018 3 বছরের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি। আশা করি ক্লাসটা আপনারা ফলো করে নিয়েছেন। যদি ক্লাসটা মিস করে থাকেন তাহলে সেই ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ডস নামে একটা প্লে লিস্টও তৈরি করা আছে। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লে লিস্টে গেলেও আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড ক্লাসেসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। যে কোনো ক্লাস আপলোড করার সাথে সাথেই যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় ক্লাস করব। আগেই বলেছি আমরা এই চ্যাপ্টারের উপরে আরও একটা ক্লাস করব, যেটা 2014 সালে প্রশ্ন সমাধান। 2014 সালে কিন্তু প্রশ্নটা একটু ডিফারেন্ট হয়েছিল এবং একটু ক্রিটিক্যাল হয়েছিল এবং এই প্রশ্ন সমাধান নিয়ে আমরা আগামী আরেকটা ক্লাস আপলোড করব। আশা করি সেই ক্লাসটা আপনারা মিস করবেন না। তাই অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ক্লাসে আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমরা এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কমপ্লিট লেকচার্স রেডি করা আছে। সবগুলো লেকচার নিয়ে আলাদা আলাদাভাবে প্লেলিস্টও তৈরি করা আছে। সবগুলো প্লেলিস্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমার এই চ্যানেলে প্লেলিস্ট নামে একটা অপশন আছে। সেই প্লেলিস্ট অপশনে গেলেও আপনারা যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লেলিস্ট পেয়ে যাবেন। প্রতিটা প্লেলিস্টেই ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান, পরীক্ষা বুঝিকে আরও বিভিন্ন অঙ্কের সমাধান এবং পুরো চ্যাপ্টার নিয়ে বেসিক ডিসকাশন করা আছে। যে কোনো প্লেলিস্ট ফলো করলে আপনারা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড ক্লাসেসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। আপনাদেরকে কষ্ট করে ক্লাসেসগুলো সার্চ করে বের করতে হবে না। জেনারেল ফান্ড এবং স্পেশাল রেভিনিউ ফান্ড সম্পর্কে কিছু বেসিক আলোচনা আমরা গত ক্লাসে করেছি। তাই আজকের ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আর বেসিক আলোচনা না করে আজকের ক্লাসের আমি অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তাহলে চলুন প্রথমে আগে প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা পড়ছি, ঢাকা সিটি কর্পোরেশন সাউথ অ্যাপ্রুভড দ্য ফলোয়িং বাজেট। ঢাকা সিটি কর্পোরেশন সাউথ একটা বাজেট অ্যাপ্রুভ করেছে, তার কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। প্রথমে লেখা আছে কি এস্টিমেটেড রেভিনিউ টাকা 6 লাখ। এস্টিমেটেড রেভিনিউ কি তা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এস্টিমেটেড রেভিনিউ মানে হচ্ছে কি যে ঢাকা সিটি কর্পোরেশন বিভিন্ন প্রতিষ্ঠান বা পক্ষ থেকে বা ব্যক্তি থেকে যে ভবিষ্যতে আয় অর্জন করতে পারে তার একটা সম্ভাব্য হিসাব। এই আয়টা যে উপার্জিত হয়ে গেছে তা কিন্তু নয়, ভবিষ্যতে প্রতিষ্ঠানটা রেভিনিউ বাবদ আয় করতে পারে 6 লাখ টাকা। আর ভবিষ্যতে প্রাপ্য আয়কে আমরা বলি কি সম্পত্তি। অ্যাকচুয়ালি এটা একটা সম্পত্তিবাচক হিসাব, এটা সম্পত্তি হিসাবে আমাদেরকে রেকর্ড করতে হবে। এখন যে আয়টা ভবিষ্যতে করতে পারে এই আয়টা আবার জনগণের বা ওই এলাকার উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন খাতে খরচ করতে হয়। আর এই খরচটা যে এখন করতে হচ্ছে তা নয়, আয়টা উপার্জন হওয়ার পরে কিন্তু আয়ের একটা অংশ বিভিন্ন খাতে খরচ করতে হবে। আর এই খরচের জন্য বিভিন্ন খাতে বরাদ্দকরণ করতে হবে, যাকে এখানে বলা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েশন অথবা মঞ্জুরি করা বা বরাদ্দ করা। 6 লাখ টাকা যেটা আয় হবে তার মধ্যে 3,50,000 টাকা ভবিষ্যতে বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকরণ করতে হবে। এই খরচগুলো কিন্তু এখন করা হয়নি, ভবিষ্যতে করতে হবে। আর ভবিষ্যতে করতে হবে এমন কোনো খরচ থাকলে বা বকেয়া খরচ থাকলে তাকে আমরা কিন্তু বলি কি লায়াবিলিটি বা দায়। তাহলে এখানে ভবিষ্যতে প্রাপ্য আয় হচ্ছে কি সম্পত্তি এবং ভবিষ্যতে প্রদেয় খরচ হচ্ছে কি লায়াবিলিটি। এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে কি অ্যাসেট, এটাকে ডেবিট করব। আর অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কি লায়াবিলিটি, এটাকে আমরা ক্রেডিট করব। অ্যাপ্রোপ্রিয়েশনস ইনক্লুডস দ্য ফলোয়িং। এই যে আমরা বলছি যে 3,50,000 টাকা অ্যাপ্রোপ্রিয়েশন করতে হবে, বরাদ্দ করতে হবে বিভিন্ন খাতে, কোন খাতে কত টাকা বরাদ্দ করতে হতে পারে তার একটা অনুমিত হিসাব এখানে দেওয়া আছে। হেলথ সেক্টরে স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হতে পারে 1,05,000 টাকা, এডুকেশন সেক্টরে অথবা শিক্ষা খাতে বরাদ্দ করতে হতে পারে 1,80,000 টাকা এবং সেফটি নিরাপত্তা খাতে ব্যয় হতে পারে 65,000 টাকা। তিনটা মিলে টোটাল ব্যয় হতে পারে 3,50,000 টাকা। তাই 3,50,000 টাকা এখন বিভিন্ন খাতে বরাদ্দকরণ করা হচ্ছে। এখানে আমাদের রিকমেন্ড হচ্ছে কি প্রিপেয়ার দ্য জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা করতে হবে। অলসো এন্ট্রিজ ইন জেনারেল লেজার অ্যাকাউন্টস অ্যাজ ওয়েল এজ সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট। আমাদের এখানে সাধারণ খতিয়ান করতে হবে এবং সহকারী খতিয়ানও করতে হবে। আমরা গতদিনকে যে অঙ্কটা সমাধান করেছিলাম সেখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা হুবহু একই রকমই ছিল, তবে সেখানে আমাদের রেভিনিউর সোর্সেসগুলো দেওয়া ছিল, কোন কোন জায়গা থেকে রেভিনিউ হতে পারে, ট্যাক্সেস, ফাইন্স, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ, লাইসেন্স, এভাবে করে রেভিনিউর
সোর্সেসগুলো দেওয়া ছিল, কিন্তু ওই অঙ্কটাতে অ্যাপ্রোপ্রিয়েশনসগুলো দেওয়া ছিল না, মানে অ্যাপ্রোপ্রিয়েশনগুলো কোন কোন খাতে করা হবে তা দেওয়া ছিল না। আজকে আমরা যে অঙ্কের সমাধান করছি সেখানে রেভিনিউগুলো কোন কোন সোর্স থেকে হবে তা না দিয়ে টোটাল রেভিনিউটা দিয়ে দিয়েছে 6 লাখ টাকা, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে টোটালের সাথে সাথে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করতে হতে পারে সেই বিষয়টাও আমাদের ডিটেলভাবে দেওয়া আছে। এটার উপর ভিত্তি করে আমাদেরকে জেনারেল জার্নাল, জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার করতে হবে। যখন আমরা জেনারেল জার্নাল করব, সাধারণ জাবেদা করব, সাধারণ জাবেদার মধ্যে কিন্তু এই খাত ভিত্তিতে কতটুকু বরাদ্দ করতে হবে তার কোনো হিসাব আসবে না। আমরা সাধারণ জাবেদাতে টোটাল যে বরাদ্দকরণ আছে 3,50,000 টাকা তারই হিসাব দেখাবো। তো চলুন প্রথমে আগে আমরা সাধারণ জাবেদাটা দেখে নিই। আমরা এখানে প্রথমে সাধারণ জাবেদার জন্য একটা ছক করে নিয়েছি। এখানে কোনো ডেট দেওয়া নেই বলে স্পেসিফিকভাবে, তাই আমরা এখানে লিখছি সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে এখানে রেভিনিউ বাবদ বরাদ্দ করা হয়েছে কত, 6 লাখ টাকা, আর ভবিষ্যতে প্রাপ্য আয় সম্পত্তি বলে আমরা এটাকে এস্টিমেটেড রেভিনিউ দিয়ে 6 লাখ টাকাটাকে ডেবিট করছি। এবং এই 6 লাখ টাকার মধ্যে 3,50,000 টাকা বিভিন্ন খাতে বরাদ্দ করতে হবে, অর্থাৎ ভবিষ্যতে 3,50,000 টাকা বিভিন্ন খাতে খরচ করতে হতে পারে। আর ভবিষ্যতে যে খরচগুলো করতে হতে পারে তা বর্তমানে বকেয়া খরচ, আর বকেয়া খরচ মানে হচ্ছে কি দায়, তো এটাকে লায়াবিলিটি হিসেবে আমরা ক্রেডিট করছি। নাম লিখছি কি অ্যাপ্রোপ্রিয়েশন, মানে কি বরাদ্দকরণ। বরাদ্দকরণের মধ্যে 1,05,000 টাকা, 1,80,000, 65,000 টাকা যোগ করে টোটাল হচ্ছে কি 3,50,000 টাকা। যদিও আমাদের এখানে টোটাল 3,50,000 টাকা দেওয়াই আছে, আমরা সরাসরিভাবে 3,50,000 টাকা বসিয়ে দিতে পারি। তারপরে এখানে ব্র্যাকেটে আবার ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, তবে এখানে ব্র্যাকেটে ক্যালকুলেশনটা দেখানোটা তেমন ইম্পর্টেন্ট নয়। এটা দেখিয়ে দিলাম এই কারণে, হয়তো অনেক অঙ্কে এটা দেখা যেতে পারে যে অ্যাপ্রোপ্রিয়েশনের টোটাল টাকাটা দেওয়া নেই, আমাদের খাত ভিত্তিতে বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েশনসগুলো দেওয়া আছে। তাহলে তখন বিভিন্ন খাত ভিত্তিতে যে অ্যাপ্রোপ্রিয়েশনসগুলো বা খরচগুলো থাকবে তাকে যোগ করে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশনের টোটাল ফিগারটা নির্ণয় করতে হবে। এখন এখানে আমাদের ভবিষ্যতে প্রাপ্য 6 লাখ টাকা আয় থেকে 3,50,000 টাকা ব্যয় বাদ দেওয়ার পরে আয়ের উদ্ধৃত্ত জমা থাকবে কত, 2.5 লক্ষ টাকা, যেটাকে আমরা ফান্ড ব্যালেন্স হিসেবে ক্রেডিট লিখে রাখলাম। এবার এই সাধারণ জাবেদার উপরে ভিত্তি করে আমাদেরকে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান করতে হবে। এখানে যে মূল এন্ট্রিগুলো লিখেছি এস্টিমেটেড রেভিনিউ, অ্যাপ্রোপ্রিয়েশন এবং ফান্ড ব্যালেন্স, এগুলো সাধারণ খতিয়ানে চলে যাবে। এবং অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে যে 3টা খাতে 3টা খরচের কথা বলা হয়েছে, এই খাত ভিত্তিতে খরচগুলোকে আলাদা আলাদাভাবে সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্টে দেখাতে হবে। অর্থাৎ জেনারেল লেজার অ্যাকাউন্টে আমরা কম্বাইন্ড হিসাবগুলো করব, আর সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল হিসাবগুলোকে দেখাতে হবে। আমরা গতদিনকে যে অঙ্কটা করেছিলাম সেখানে আমাদের রেভিনিউ সোর্সেসগুলো আলাদাভাবে ছিল বলে সাবসিডিয়ারি লেজারে আমরা রেভিনিউ সোর্সেসগুলোকে আলাদাভাবে রেকর্ড করেছি। আজকের অঙ্কে এখানে অ্যাপ্রোপ্রিয়েশনসের সেক্টরগুলো আলাদাভাবে দেওয়া আছে বলে আমরা অ্যাপ্রোপ্রিয়েশনসগুলোকে সাবসিডিয়ারি লেজারে আলাদাভাবে দেখাবো। তো চলুন এবার আমরা জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজারের ছকে চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি লেজার সাধারণভাবে আমরা করে থাকি কি প্রতিটা খাতের জন্য আলাদা আলাদাভাবে বা প্রতিটা হিসাবের জন্য আলাদা আলাদাভাবে খতিয়ান করে থাকি, কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে যখন আমরা জেনারেল লেজার এবং কি সাবসিডিয়ারি লেজার করব তখন সেটা আমরা একটা ছকের মধ্যেই করে ফেলবো। একটা ছকের প্রথম ভাগ হবে কি জেনারেল লেজার এবং দ্বিতীয় ভাগটা হবে কি সাবসিডিয়ারি লেজার। এখন জেনারেল লেজার যখন আমরা করছি তখন এখানে যে জাবেদাগুলো করা হয়েছে তার উপর ভিত্তি করে হিসাব করছি। এস্টিমেটেড রেভিনিউ ডেবিট হচ্ছে কি 6 লক্ষ টাকা, সেটা আমরা ডেবিট কলামে বসিয়ে দিলাম, এবং অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট 3.5 লাখ টাকা এবং ফান্ড ব্যালেন্স ক্রেডিট 2.5 লাখ টাকা, তা আমরা জেনারেল লেজারের ক্রেডিট কলামে বসিয়ে দিয়েছি। এবার আমরা যখন সাবসিডিয়ারি লেজার করব, সহকারী খতিয়ান করব, সহকারী খতিয়ানের মধ্যে যে হেলথ, এডুকেশন এবং সেফটি বাবদ 3টা খাতে বরাদ্দকরণ করা হয়েছিল তার জন্য আলাদা আলাদাভাবে রেকর্ড করতে হবে। এই 3টা বিষয় কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েশনেরই অংশ, আর মূল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা যেহেতু ক্রেডিট হয়েছে তাই তার মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তাও কিন্তু অবশ্যই সাবসিডিয়ারি লেজারে ক্রেডিট হবে। এখানে তাই আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েশনকে ক্রেডিট করছি 3,50,000 টাকা, তার মধ্যে যে খাতগুলো আছে সেই খাতগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে ক্রেডিট করছি। হেলথ বলে ক্রেডিট করবো 1,05,000 টাকা, এডুকেশন বলে ক্রেডিট করা হবে 1,80,000 টাকা, এবং সেফটি খাতে বরাদ্দ করা হচ্ছে 65,000 টাকা, যেটা সেফটি নামে আমরা সাবসিডিয়ারি লেজারে ক্রেডিট করব। অর্থাৎ এখানে আমরা একটা যেটা বিষয় বুঝতে পারছি সেটা হচ্ছে দেখি আমাদের জেনারেল জার্নাল থেকে যে ফিগারগুলো পাওয়া যাবে সেখান থেকে তৈরি হবে কি জেনারেল লেজার, এবং জেনারেল জার্নালের মধ্যে যে হিসাবগুলো থাকবে তা যদি ইন্ডিভিজুয়ালভাবে ফিগারগুলো আমাদের আবার জানা থাকে, খাত ভিত্তিতে আলাদাভাবে হিসাবগুলোকে জানা থাকে, খাত ভিত্তিতে আলাদাভাবে যে হিসাবগুলো করব তাই আমরা লিখব কোথায়, সাবসিডিয়ারি লেজারে। আমরা গতদিনকে রেভিনিউর সোর্সেসগুলো জানতাম বলে রেভিনিউ ডেবিট হয়েছিল, তাই রেভিনিউ সোর্সের হিসাবগুলোকে আমরা ডেবিট কলামে বসিয়েছিলাম সাবসিডিয়ারি লেজার
লেজার ডেবিট কলামে বসিয়েছিলাম। কিন্তু এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েশনের খাতগুলো জানা আছে, আর অ্যাপ্রোপ্রিয়েশন যেহেতু ক্রেডিট, তাই অ্যাপ্রোপ্রিয়েশনের বিষয়গুলোকে আমরা সাবসিডি লেজারের ক্রেডিট পাশে বসিয়েছি। যদি আপনাদের কোনো অঙ্কের রেভিনিউ এবং অ্যাপ্রোপ্রিয়েশন সবগুলোরই ইন্ডিভিজুয়াল খাতও জানা থাকে এবং টোটালও জানা থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে জাবেদা করার সময় এস্টিমেটেড রেভিনিউর মধ্যে টোটালটা করবেন, অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে টোটালটা করবেন, ডিফারেন্সটা ফান্ড ব্যালেন্স নামে লিখবেন এবং এটা অনুসারে জার্নালেও পোস্টিংটা দিয়ে দেবেন। এর সাথে সাবসিডিয়ারি লেজার যখন করবেন তখন এস্টিমেটেড রেভিনিউর ফিগারগুলো যদি আলাদা আলাদাভাবে যাওয়া থাকে, যেমন মনে করি কি এখানে এস্টিমেটেড রেভিনিউ 6 লাখ টাকা, তার মধ্যে মনে করি কি ট্যাক্সেস আছে 1.5 লাখ টাকা, অর্থাৎ ট্যাক্স বাবদ এই প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আয় করতে পারে 1.5 লাখ টাকা, লাইসেন্স বাবদ আয় করতে পারে মনে করি কি 2 লাখ টাকা এবং ফাইন বাবদ আয় করতে পারে মনে করি কি 2.5 লাখ টাকা। তাহলে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা এভাবে যদি আমরা হিসাব করি তাহলে টোটাল 6 লাখ টাকা হয়ে যাচ্ছে। তখন আমরা যখন এখানে সাবসিডিয়ারি লেজার করব, এস্টিমেটেড রেভিনিউ তো ডেবিট 6 লাখ টাকাই হবে, যখন সাবসিডিয়ারি লেজার করব তখন সেখানে আমরা ট্যাক্সেস বলে 1.5 লাখ টাকা অ্যামাউন্টটাকে ডেবিট কলামে বসিয়ে দেবো, তারপরে লাইসেন্সের অ্যামাউন্টটাকে ডেবিট কলামে বসিয়ে দেবো, ফাইন্সের অ্যামাউন্টটাকে ডেবিট কলামে বসিয়ে দেবো। এরপরে আবার যদি মনে করি কি অ্যাপ্রোপ্রিয়েশনসের 3,50,000 টাকা এটা যেটা দেওয়া আছে এটাই আছে এবং এই ফিগারগুলো ইন্ডিভিজুয়ালভাবে জানা আছে, তখন আমাদের সাধারণ খতিয়ানের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েশন বলতে 3,50,000 টাকা ক্রেডিট করব। আবার সাবসিডিয়ারি লেজারে প্রথমে আয়গুলো যা লিখেছিলাম আয়গুলোকে তো ডেবিট কলামে বসিয়ে দেবো, আয়ের নিচ থেকে আমরা আবার শুরু করব কি ব্যয়সমূহ, অর্থাৎ হেলথ, এডুকেশন, সেফটি যে 3টা খাতে বরাদ্দ করা আছে তাকে আমরা সাবসিডিয়ারি লেজারে ক্রেডিট করে দেবো। অর্থাৎ সাবসিডিয়ারি লেজারে করার সময়তে যত প্রকার আয়ের উৎস থাকবে সেই আয়গুলোকে আমরা ডেবিট কলামে বসিয়ে দেবো এবং যে ব্যয়ের উৎসগুলো থাকবে সেই ব্যয়গুলোকে আমরা ক্রেডিট কলামে বসিয়ে দেবো। এখানে আমরা ডেবিট ক্রেডিটের মধ্যে সকল প্রকার আয় এবং ব্যয়গুলোকে খাত ভিত্তিতে আলাদাভাবে উপস্থাপন করব এবং একটা ছকের মধ্যে কিন্তু উপস্থাপন হবে, ছক এখানে আলাদাভাবে হবে না। আরেকটা বিষয় গত ক্লাসে আলোচনা করেছিলাম, আবার একটুখানি বলি, যখন আমরা কম্বাইনভাবে যখন হিসাবগুলোকে রেকর্ড করি তাকে আসলে কিন্তু বলা হয় কি কন্ট্রোল অ্যাকাউন্টস। যেমন এখানে যে এস্টিমেটেড রেভিনিউ দিয়ে 6 লাখ টাকা ডেবিট হয়েছে এটা আসলে এস্টিমেটেড রেভিনিউ কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে এবং অ্যাপ্রোপ্রিয়েশনসে 3,50,000 টাকাটাও কিন্তু হচ্ছে কি কন্ট্রোল অ্যাকাউন্ট। যখন কোনো হিসাবের খাতভিত্তিক হিসাব না করে কম্বাইনভাবে একত্রিতভাবে হিসাব রাখা হয় তাকে তখন বলা হয় কি কন্ট্রোল অ্যাকাউন্ট। যদি আপনাদের এখানে রিকোয়ারমেন্টে বলা থাকতো যে কন্ট্রোল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কন্ট্রোল অ্যাকাউন্ট তৈরি করা মানে কি একত্রিতভাবে অ্যামাউন্টগুলোকে নিয়ে খতিয়ান তৈরি করা, যেটাকে আমরা আসলে এখানে বলছি কি জেনারেল লেজার। তাহলে জেনারেল লেজারটাকে আমরা এখানে আরেক ভাষায় জানতে পারি কি কন্ট্রোল অ্যাকাউন্ট। আর সাবসিডিয়ারি করতে বললে তখন খাত ভিত্তিতে আলাদাভাবে রেকর্ডিং করতে হবে। তা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। আমরা এই প্যাটার্ন নিয়ে গত ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করেছিলাম, যেখানে 2013, 2015 এবং 2018 সালে প্রশ্ন সমাধান করেছিলাম। ক্লাসটা অবশ্যই ফলো করে নেবেন, বিকজ ওই অঙ্কটা যেহেতু পরীক্ষাতে 3বার এসেছে তাই খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ওই ক্লাসটা ফলো করে নেবেন লিঙ্ক থেকে। আর আগামী ক্লাসে আমরা 2014 সালের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব, যেটা আগেই বলেছি বেশ ডিফারেন্ট প্যাটার্নের একটা অঙ্ক। আমরা এই চ্যাপ্টার থেকে আজকে পর্যন্ত যে 2টা ক্লাস করছি সেই 2টা ক্লাসে কোশ্চেন প্যাটার্ন অনেকটাই একই ছিল এবং সলিউশনও অনেকটাই একই ছিল, কিন্তু আগামী ক্লাসে আমরা যে অঙ্কটা করব সেটা কিন্তু একদম ডিফারেন্ট প্যাটার্নের অঙ্ক হবে এবং সেখানে জাবেদাগুলো কিন্তু বেশ একটু কঠিন হবে। তাই আগামী ক্লাসে আশা করি কেউ মিস করবেন না। আগামী ক্লাসও আপনাদের সাথে পাবো। এই প্রতি আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।